শুভেন্দু অধিকারী রাজনীতিটা তো নিজে শিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সে তালির চালা থেকে। এই জিনিসটা কি আজকে শুভেন্দু অধিকারী অস্বীকার করতে পারবেন? এই প্রশ্নটা যদি আমরা শুভেন্দু অধিকারীকে করি, এটার উত্তর শুভেন্দু অধিকারীর কাছ থেকে কি আসবে? একটা পুরনো প্রবাদ আছে যে নাচতে না জানলে উঠোন বেঁকা। যখন এখানে প্রকাশ পাচ্ছে যে সে নাচটা জানে না, তখন তো উঠোনের উপর দোষ দিতে হবে। এখানে উঠোনটাকে বানানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। এবং এই যে দৃশ্যটা, এটা কিন্তু বারবার স্পষ্ট করে দেয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রেজটা আজকের দিনে দাঁড়িয়েও কত সংখ্যক, আমি জানি না ক্যামেরায় কতটা দেখানো সম্ভব, কিন্তু দিস ওয়াজ দ্য ক্রাউড, যেই ক্রাউডটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ধ্বনি এবং কণ্ঠস্বরে জয় বাংলা নিয়ে সেখানে উপস্থিত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের যা ব্র্যান্ড ভ্যালু, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দাঁড়ান, মমতা বন্দ্যোপাধ্যায় যার মাথার উপর আজকের দিনে দাঁড়িয়েও হাতটা রাখেন, উনি কিন্তু ব্র্যান্ড হয়ে যায়। দিদি, 4 তারিখের পর থেকে আমরা দেখছি একাধিক নেতৃত্ব, তৃণমূলের নেতৃত্ব, তারা কিন্তু দলবদলের একটা ঘোষণা প্রায় করছেন বলা চলে। কারণ তাদের অনেকেই বেসুরো গান করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। বলছেন এতদিন পর্যন্ত দলে ছিলাম, কথা বলতে পারিনি, এবার দল থেকে বেরিয়ে কথা বলছি। কি বলবেন? দেখুন, ব্যাপারটা কি জানেন তো, বেনজল যত বেরিয়ে যায় তত ভালো হয়। তো তুমি যে তৃণমূলের নেতৃত্বদের কথাটা বললেন, আমি সেখানে একটু স্পষ্ট করে বলে দিই, মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুন্দরভাবেই নিজেকে কর্মী হিসেবে পেশ করে এসেছেন বরাবর। এবং সেই ক্ষেত্র থেকে আমি খুব ফর্চুনেট যে আমরা কোনো নেতৃত্ব নই, আমরা কর্মী। তো স্বাভাবিকভাবে যে দিদি আমাদের শ্রেষ্ঠ কর্মী যখন মাঠে নামবেন, তখন কর্মী হিসাবে আমরা সকলেই তার পাশে দাঁড়াবো, আমরা মাঠে নামবো। এবার যে জিনিসটা হচ্ছে, যেই জিনিসটা তোমরাও বুঝতে পারছো, তাও একটু ভেঙে বলে দেওয়াটা ভীষণভাবে জরুরি। সেটা হচ্ছে যে কিছু লোকজন কেউ ভয় পেয়েছে, বা কেউ নিজেদের এতদিনের বানানো সম্পত্তি, সেই সম্পত্তি বাঁচানোর জন্য নিজেরা আরেকটু ভালোভাবে যাতে থাকতে পারে, তার জন্য হঠাৎ করেই কিছু তো বলতে হবে, তাই নয় কি? এবার একটা কথা আছে জানো তো, একটা পুরনো প্রবাদ আছে যে নাচতে না জানলে উঠোন বেঁকা। যখন এখানে প্রকাশ পাচ্ছে যে সে নাচটা জানে না, তখন তো উঠোনের উপর দোষ দিতে হবে। এখানে উঠোনটাকে বানানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে, এবং সেইটাকে কেন্দ্র করেই আজকে আমরা বরাবরই দেখতে পাচ্ছি দিদিমণির নামে কিছু বললে সিম্প্যাথি পাবে না, তাহলে কার নামে বলতে হবে? অভিষেকদার নামে যদি বলি তাহলে খুব ইজিলি ব্যাটিংটা করা যাবে। তো সেই ক্ষেত্র থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত টার্গেট। এবার যে কথাটা তুমি বললে সেটা হচ্ছে নেতৃত্বদের কথা, এতদিনে যারা বিভিন্ন পদে বসেছিলেন। একটা কথা তৃণমূল প্রতিনিধি মমতা পন্থী হয়ে বলতে পারে। এখন আবার তৃণমূল নিয়েও তো আমি দেখছিলাম অনেকে টানাটানি করে তার পরবর্তীতে অনেক কিছু করার চেষ্টা করছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি নিজেকে বলাটা বেশি প্রেফার করছি। সেখান থেকে একটু স্পষ্ট করে দিই যে যারা এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখিয়ে তৃণমূল কংগ্রেসের সিম্বলে লড়ে তার পরবর্তীতে জনগণের মাঝখানে নিজেদের একটা ব্র্যান্ড বানানোর চেষ্টা করলেন, আজকে দেখতে পাচ্ছি সেই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে তারা অস্বীকার করে নিজেরাই একটা ব্র্যান্ড, সেই জিনিসটা প্রকাশ করার চেষ্টা করছে। এবার এখানেও একটা জিনিস বোঝার রয়েছে, আমরা বরাবরই একটা কথা বলে থেকেছি, তোমরাও শুনেছো, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল, তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কি জানো তো, আজকের দিনে দাঁড়িয়ে যারা যেই লড়াইটাই করার চেষ্টা করুক না কেন, জনগণ কিন্তু জানে যে তারা সেই ব্যক্তিটাকে থেকে অনেক বেশি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে 294টা আসনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী, এই জিনিসটা নিয়ে তোমরা বহু প্রশ্ন আমাদেরকে করেছো, এটা নিয়ে আমরা বহু উত্তর দিয়েছি, কিন্তু এটা সত্যি কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের যা ব্র্যান্ড ভ্যালু, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দাঁড়ান, মমতা বন্দ্যোপাধ্যায় যার মাথার উপর আজকের দিনে দাঁড়িয়েও হাতটা রাখেন, উনি কিন্তু ব্র্যান্ড হয়ে যায়। এবার কি হচ্ছে, সেই জিনিসটা ভাঙিয়ে তার পরবর্তীতে একটা সেফ সিকিওর জায়গা করে হঠাৎ করেই তারা বিদ্রোহের সুর দেখাচ্ছে এবং মনে করছে যে জনগণ তাদেরকে গ্রহণ করবে। আমি একটা কথা বলতে চাই, যারা এত সংখ্যক মানুষজন বিদ্রোহের সুরটা নিজের মধ্যে নিয়ে আসছেন, যাদেরকে সো কল্ড নেতা বলে আমরা এতদিন ধরে মান্যতা দিয়ে এসছিলাম, হয়তো সেখানে আমাদেরও একটা ভুল রয়েছে। আমরা বাস্তবে কে নেতা তাদেরকে চিনতে পারিনি এবং তাদেরকে সেই জায়গায় বসাতে পারি, এটা হয়তো একটা বড় ভুল। এবং তাই জন্যই আজকে বেনজলের সংখ্যা এতটা বৃদ্ধি পাচ্ছে, বেড়ে যাচ্ছে। কিন্তু কি জানো তো, আমি মনে করি তৃণমূল কংগ্রেস কর্মীদের দল ছিল, কর্মীদের দল আছে, এবং ফরচুনেটলি কর্মীদের দলই থাকবে। এতদিন পর্যন্ত যে সমস্ত তৃণমূল নেতা যাদের কথা আমরা বলছি, সেই সমস্ত তৃণমূল নেতা যারা বলে এসেছেন, আমি নাম করেই বলছি, অরূপ চক্রবর্তী থেকে শুরু করে ঋতব্রতবাবু প্রত্যেকে কিন্তু বলে এসেছেন যে যতদিন পর্যন্ত রক্ত থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ ছাড়বো না, এবং যথেষ্ট ভালোভাবে ডিফেন্স করেছেন। সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম প্রথমত অরূপ চক্রবর্তী তিনি বলছেন গোষ্ঠীদ্বন্দ্বর কথা, দলের মধ্যে এমন নাকি অনেক ঘটনা ঘটেছে এগুলো তিনি সামনে আনতে পারেননি। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে কথাটা আমি বললাম, যে উঠোনের উপর এখন গোটা দোষটা না চাপালে তার পরবর্তীতে তারা প্রকাশ করতে পারবেন না যে তাদের নাচটা ব্যাকা কেন হচ্ছে। তো সেখান থেকে দাঁড়িয়ে যে নামগুলো তুমি উল্লেখ করলে, খুব স্বাভাবিকভাবে একটা উদাহরণ তুলে ধরে তার পরবর্তীতেই সেই পথে হাঁটা,
সেটা কিন্তু আমাদের সকলের চোখের সামনে স্পষ্ট। কিন্তু আমি যেই কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে তাদের সকলকে বুঝতে হবে যে আজকে উপাসনা চৌধুরীর সামনে যে তুমি বুমটা ধরে এই প্রশ্নটা করছো, যদি উপাসনা চৌধুরী তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি না হতো, তার যদি ফেস অ্যাকসেপ্টেন্স এরকম না হতো, তুমি কি আসতে? এটা বুঝতে হবে। আর এই ফেস অ্যাকসেপ্টেন্সের কথা যেটা আমি উল্লেখ করলাম সেটা তো তৃণমূল কংগ্রেসের মারফতই আমার হয়েছে, এটা আমি অস্বীকার করতে পারবো কোনোদিন? সেই জিনিসটা তো সম্ভব নয়। তাই আজকের দিনে দাঁড়িয়ে যদি কোনো নেতা এই কথাটা বলেন যে যদি কারোর নাম ভাঙিয়ে বা কারোর মুখ ভাঙিয়ে তার পরবর্তীতে আমি পদটা পেতাম, তাহলে সে কেন জিততে পারলো না, এই কথাটা একজন বলেছেন, আমি তাকে স্পষ্টভাবে বলতে চাই যে যদি আপনার নিজের উপর এতটাই কনফিডেন্স থাকে, তাহলে আপনি কেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হয়ে তার পরবর্তীতে সেখানে দাঁড়িয়েছিলেন? কেন কোনো একটা নর্মাল প্রতিনিধি অন্য কোনো একটা নাম নিয়ে তার পরবর্তীতে আপনি দাঁড়ালেন না? এই প্রশ্নটা যদি সাধারণ নাগরিক করে, এটার উত্তর কি ওনার কাছে রয়েছে? আজকে হঠাৎ করে দেখতে পাচ্ছি উনি এই জিনিসটা সুর বেঁধেছেন যে উনি মমতা বন্দ্যোপাধ্যায়কেই শুধুমাত্র মানেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দুঃসময় ছেড়ে দিয়ে অন্য কারোর হাত ধরে তার পরবর্তীতে তাদের সাথে চক্রান্ত করে এই জিনিসটা স্পষ্ট করে দেওয়া যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বাড়িতে বসিয়ে দেবো, এটার ক্রমাগত চেষ্টা করা, এই জিনিসটা কোনো ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক করতে পারে। দলে নাকি এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর মতো কোনো একজন নেতাকে প্রয়োজন? শুভেন্দু অধিকারীর মতো কোনো একজন নেতা যেই কথাটা অরূপ চক্রবর্তী বলেছেন, আশা করছি সেই কথাটাই তুমি এখানে তুলছো। সেখান থেকে আমি স্পষ্ট করে দিই, আমি জানো তো অনেকে আমাকে এই প্রশ্নটা করেছিল যে সব নেতা যদি বেরিয়ে যায় তাহলে নেতৃত্ব কারা দেবে। তখন আমি একটা কথা বলেছিলাম যে নেতারা কিন্তু নেতা জন্ম থেকে হয়নি, মায়ের পেট থেকে তো কেউ নেতা হয়ে জন্মায় না। আমরা বরাবরই কর্মী হিসাবেই কিন্তু পেশ করি নিজেদেরকে, তার পরবর্তীতে সকল কর্মীরা মিলিতভাবে কোনো একজন নেতাকে তাদের মাথার উপর বসায়, অর্থাৎ কোনো একজন কর্মীকে তাদের মাথার উপর বসিয়ে তার নামের পাশে নেতা বলে এই কথাটা ব্যবহার করে, তাই তো? তো সেখানে দাঁড়িয়ে যে শুভেন্দু অধিকারীর মতো একজন নেতা যে কথাটা হয়তো অরূপ চক্রবর্তী বলার চেষ্টা করেছে, এটা এই একটা কথা আমরা অস্বীকার করতে পারি না যে একসময় শুভেন্দু অধিকারী কিন্তু নিজে মাঠে নেমে তার পরবর্তীতে বিভিন্ন যেই সব পার্টি অফিসগুলো ছিল সেইগুলো খুলিয়েছিল। তো সেখানে দাঁড়িয়ে আজকে আমাদেরকে বুঝতে হবে যে এরকম কতগুলো নেতা রয়েছে যারা শুভেন্দু অধিকারীর দেখানো পথ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানোর পথে রাস্তায় নেমে কর্মীদের পাশে থেকে তার পরবর্তীতে বুক চিতিয়ে বলছে যে আপনাদের সুখে দুঃখে সর্বক্ষেত্রে আমরা পাশে আছি। আমরা বারবার একটা কথা বলতে চাইছি, কদিন আগে শুভেন্দু অধিকারী একটা বক্তব্য রাখছিলেন, সেখানে উনি বলছিলেন যে কিভাবে ওই কালীঘাটের টালির চালা আরো কি কি কথা উনি বলছিলেন। সেখান থেকে আমি বলতে চাই, আরে শুভেন্দু অধিকারী রাজনীতিটা তো নিজে শিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সে টালির চালা থেকে। এই জিনিসটা কি আজকে শুভেন্দু অধিকারী অস্বীকার করতে পারবেন? এই প্রশ্নটা যদি আমরা শুভেন্দু অধিকারীকে করি, এটার উত্তর শুভেন্দু অধিকারীর কাছ থেকে কি আসবে? এই জিনিসটা কেউ অস্বীকার করতে পারবে না যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের শ্রেষ্ঠ বিরোধী নেত্রী। তাই শ্রেষ্ঠ বিরোধী নেত্রীর সাথে কাজ করে তার পরবর্তীতেই তো আজকের জিনিস দিয়ে উনি তো প্রাক্তন তৃণমূলী। এই জিনিসটা যদি আজকের দিনের সিএম অর্থাৎ শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয় উনি কি নিজের নামের পাশ থেকে প্রাক্তন তৃণমূলের ট্যাগটা সরিয়ে দিতে পারবেন, এই প্রশ্নগুলো যদি সাধারণ নাগরিকরা করে, তাহলে এইগুলোর উত্তর কেন তারা পাচ্ছে না? আজকে তুমি ঋতব্রতদার কথা উল্লেখ করলে, সেখান থেকেও আমি স্পষ্ট করে দিই, ঋতব্রতদার এই যেই হঠাৎ করেই এত কিছু বিক্ষোভ, এত কিছু কথা বলা, এতদিন ধরে নাকি উনি কথা বলতে পারেননি। আরে এতদিন ধরে কথা বলতে পারেননি কেন? উনি যেই জায়গায় ছিলেন সেই জায়গা থেকে তো সবচেয়ে বেশি শান্তনু সেনও বলছেন, সকলেই বলছে। এবার আমি তো সেটাই বললাম যে সকলের, তুমি যদি সুরটা দেখো তাহলে তুমি বুঝতে পারবে সকলের সুর তালটা যেন এক হয়ে যাচ্ছে, এবং এটা দিয়ে বোঝা যাচ্ছে এই গোটা বিষয়টা একটা স্ক্রিপ্ট অনুসারে যেন চলছে। কিন্তু কি জানো তো, স্ক্রিপ্টের জিনিসপত্র আর ন্যাচারাল ইমোশনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মাঠে দাঁড়ান, তুমি এই জিনিসটাও জানো, গতকাল যে গোটা ঘটনাটা হয়েছে ওয়াই চ্যানেলের আগে রানী রাসমণি এভিনিউতে হওয়ার কথা ছিল, এবং সেখানে পারমিশন না পাওয়ার জন্য সেই গোটা ক্রাউডটাকে তুলে নিয়ে যাওয়া হয় ওয়াই চ্যানেলে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন সেখানে দাঁড়ায়, সেখানে কোনো মঞ্চ নেই, সেখানে কোনো বেদি নেই, সেখানে কোনো সাউন্ড সিস্টেম নেই, কিচ্ছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য সেখানে কত সংখ্যক ভিড় হয়েছিল, তোমার কাছেও সেই ভিডিও রেকর্ডিং আছে, আমার কাছেও সেই ভিডিও রেকর্ডিং আছে, আমি গতকাল সেখানে ছিলাম। সেই জিনিসটা যদি দেখাই, তোমাদের সকলের চোখ কিন্তু কপালে উঠে যাবে। এবং এই যে দৃশ্যটা, এটা কিন্তু বারবার স্পষ্ট করে দেয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রেজটা আজকের দিনে দাঁড়িয়েও কত সংখ্যক, আমি জানি না ক্যামেরায় কতটা দেখানো সম্ভব, কিন্তু দিস ওয়াজ দ্য ক্রাউড, যেই ক্রাউডটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ধ্বনি এবং কণ্ঠস্বরে জয় বাংলা নিয়ে সেখানে উপস্থিত ছিল। বিভিন্ন মিডিয়া চ্যানেল গতকালও আমাকে এই ক্রাউডটা কেন এবার ভোট ব্যাংকে কেন দেখা গেল না? ভোট ব্যাংকে দেখা গেছে তো,
তুমি আশা করছি ভুলে যাচ্ছ যে একটা বড় সংখ্যক ভোটারদেরকে তাদের ভোট অধিকার থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। এটা তো আমাদের সকলের চোখের কাছে স্পষ্ট। এই নিয়ে তো বারবার আমরা প্রশ্ন করেছিলাম, এটা কি কোনোদিন হতে পারে যে সংবিধান যে অধিকার প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিককে দিয়েছে, অর্থাৎ ভোট প্রদান করার, সেখানে যদি একটা বড় সংখ্যক নাগরিক ভোট দানের জায়গা থেকেই বিরত থাকে, তাহলে কি বাস্তব জাজমেন্ট হচ্ছে তমশ্রী? এই প্রশ্নটা তো একটা সাধারণ নাগরিক, সাধারণ ভোটার হিসাবে আমারও রয়েছে। তাই আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তুমি যদি গোটা পার্সেন্টেজটা দেখো না, যে বিজেপি কত পার্সেন্টেজে এগিয়ে আছে তৃণমূলের থেকে, 5 থেকে 7%, তো সেটা কিন্তু একদম নমিনাল মার্জিন। তো সেই যেই নমিনাল মার্জিনটা আমি স্পষ্ট করে বলতে পারি যে ওই 27 লক্ষ 31 লক্ষ লোকজনরা যদি ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত না হতো, তাহলে কি তৃণমূল সরকার কোনোদিন সরতো? একদম সোজা কথা। বাস্তব ভোটাররা তাদের ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত ছিল, তাই আজকের দিনে দাঁড়িয়ে যেইভাবে একটা সরকার হঠাৎ করেই আমাদের মাথার উপর বসে পড়লো, এবং তারপরে যেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, তুমিও তো দেখেছো যে শিয়ালদা স্টেশন থেকে শুরু করে বিভিন্ন স্টেশন যেইভাবে হকার উচ্ছেদ করা হয়েছে, সেই হকাররা জীবনযাপন কি করে করবে? এই প্রশ্নটা যদি কোনো এক হকারের পরিবার শুভেন্দু অধিকারীকে গিয়ে করেন, মাননীয় সিএমকে গিয়ে করেন, তখন সিএম কি উত্তর দেবে? অনেক প্রশ্ন রয়েছে তমশ্রী, কিন্তু কি জানো তো, এই প্রশ্নের উত্তরগুলো আমরা কেউই পাচ্ছি না। আর যেই কথা দিয়ে তুমি শুরু করলে যে তৃণমূল কংগ্রেসের কিছু নেতারা হঠাৎ করেই সুর বদলেছে এবং সবাই যেন একই সুরে কথা বলছে, যারা বিরোধিতা করছে সকলের সুরটা এক, আমি সেখানে স্পষ্ট করে দিতে চাই, আসল বিনোজল কিন্তু এরাই ছিল। এবং এদের হয়েই খুব আনফর্চুনেটলি এই জিনিসটা আমাকে বলতে হচ্ছে যে এদের হয়ে হয়তো আমরা এক সময় তাদেরকে ডিফেন্ড করার চেষ্টা করেছিলাম, তাদের হয়ে আমরা বক্তব্য রাখার চেষ্টা করেছিলাম, কারণ তাদের পিছনে তৃণমূল কংগ্রেসের সিম্বলটা ছিল। আজকে তারা তৃণমূল কংগ্রেসের সিম্বলটাকে বেচে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাকে যেইভাবে বেচার চেষ্টা করছে, সেখানে দেখে সত্যি খারাপ লাগছে, হয়তো না চাইতেই কিছু একটা ভুল করে দিয়েছিলাম।